হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি একটি অসাধারণ অ্যানিমে মুভি এক্সপ্লেন করতে চলেছি, যার নাম হচ্ছে 5 সেন্টিমিটার্স পার সেকেন্ড। আর এই মুভিটা রিলিজড হয় 2007 সালে। আর এর রাইটার হচ্ছে মাকোতো শিনকাই। এই মাকোতো শিনকাই হচ্ছে ইয়োর নেম ওয়েদারিং উইথের মতো মাস্টারপিস কিছু অ্যানিমে বানাইছে। আর যাদের হচ্ছে চেরি ব্লসম অনেক বেশি পছন্দ, তাদের আজকের অ্যানিমেটা ভালো লাগার কথা। তো যাই হোক, চলেন আমরা মূল এক্সপ্লেনেশনে চলে যাই। শুরুতেই আমরা দেখতে পাই গল্পের মেইন ফিমেল লিড, যার নাম হচ্ছে আকারি সিনোকারা, কিন্তু এর নামটা একটু শর্ট করে আমরা শুধু আকারি বলে ডাকবো। আর গল্পের নায়কের নাম হচ্ছে তনু তাকাকি, আর এটারও আমরা শুধু তনু বলে ডাকবো। তো যাই হোক, এই আকারি আর তনু একসাথে রাস্তা দিয়ে হাঁটতেছিল, তখন হচ্ছে চেরি ব্লসম হচ্ছিল। আর আকারি তনুকে বলতেছিল, জানো লোকেরা বলে চেরি ফুলের পাপড়ি মাটিতে পড়ার গতিবেগ হচ্ছে 5 সেন্টিমিটার্স পার সেকেন্ড। তখন তনু বলে, আচ্ছা তুমি এগুলো নিয়ে দেখছি অনেক কিছুই জানো। তো আকারি বলে, হ্যাঁ মনে হয় যেন বরফ পড়তেছে, তাই না? এরপর আকারি দৌড়াইতে দৌড়াইতে হচ্ছে রেল ক্রসের ওপারে চলে যায় আর বলে, আমরা এর পরের বছরে একসাথে চেরি ব্লসম দেখব, ঠিক আছে? আর তখনই হচ্ছে তাদের মাঝখান দিয়ে একটা ট্রেন চলে আসে। এরপর আমাদের অতীতের কিছু ঘটনা দেখানো হয়, যেখানে তনু আর আকারি কিভাবে একে অপরের সাথে পরিচিত হয় সেটা দেখানো হয়েছে। তো আসলে তনু হচ্ছে টোকিওর একটা স্কুলে ট্রান্সফার নেওয়ার 1 বছর পর আকারিও ওই স্কুলে ট্রান্সফার নিয়ে আসে। এরা হচ্ছে অন্য বাচ্চাদের থেকে একটু আলাদা টাইপের ছিল। এরা ম্যাক্সিমাম টাইমে চুপচাপ থাকতো আর বই নিয়ে পড়ে থাকতো। আর এরা দুজন বেশিরভাগ সময় স্কুলের লাইব্রেরিতে কাটাইতো। আর লাইব্রেরিতে বসে গল্প করতে করতে এদের দুজনের মধ্যে অনেক ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। আর তারা ডিসিশন নেয় যে তারা হাই স্কুলেও একসাথে পড়বে, কিন্তু দুর্ভাগ্যবশত এদের ইচ্ছেটা পূর্ণ হয় না। এক রাতে আকারি ফোন দিয়ে জানায় তার পরিবার টোকিওর থেকে অন্য একটা শহরে ট্রান্সফার হয়ে চলে যাচ্ছে। এখানে আকারি অনেক বেশি কান্না করে, বলে যে আমি আমার আব্বু আম্মুকে অনেক বুঝাইছি যে আমি দাদির সাথে থেকে স্কুলে যাওয়া আসা করব, কিন্তু তারা শোনেনি। তারা বলেছে এগুলোর জন্য আমি নাকি অনেক ছোট। আর তখনই তনু বলে যে বুঝেছি, আমি তোমার আর কিছু বলতে হবে না। আর এটা বলার পরে দুজনে অনেক বেশি কান্না করতে থাকে। আর এই মোমেন্টটা আসলে অনেক বেশি হার্ট ব্রেকিং। এরপর তনু হচ্ছে ফোনটাকে একদম কানের সাথে যত জোরে চেপে রাখা সম্ভব ভাবে চেপে রাখে, যাতে আকারির মনের কষ্টটা একটু হলেও ফিল করতে পারে। এই ঘটনার পর আমাদেরকে বর্তমান সময়ে দেখানো হয়, যেখানে তনু হাই স্কুলে ভর্তি হয়ে গিয়েছে আর ক্লাসে আকারি এর একটা চিঠি পড়তেছিল। সেখানে আকারি বলে টোকিওর আবহাওয়া সে অনেক বেশি মিস করতেছে। টোকিওতে যখন গরম পড়তো তারা দুজন এসি শপে ঢুকে যেত। আর এরকম তাদের অনেক ভালো ভালো মুহূর্ত আছে যেটা তনুর সাথে ছিল, সেটা আকারে অনেক বেশি মিস করতেছে এগুলাই। আর এগুলা শুনে হচ্ছে তনু বলতে থাকে, আমি খুব শীঘ্রই আমার বাবা মাকে নিয়ে তোমার শহরে ট্রান্সফার হয়ে চলে যাব, আর আমাদের আবারও দেখা হবে। তাদের শেষবার দেখা হয়েছিল প্রাইমারি স্কুলের বিদায় অনুষ্ঠানে, কিন্তু তনু হচ্ছে আর একটিবার আকারির সাথে দেখা করতে চায়। এজন্য তারা একটা জায়গা ঠিক করে এবং আমরা এর পরের সিনে দেখতে পাই তনুকে একটা স্টেশনে। ওই দিন হচ্ছে দুর্ভাগ্যবশত অনেক বেশি বাতাস আর স্নোফল ছিল, যার কারণে ট্রেন আসতে অনেক বেশি লেট করে। আর শুধু তাই নয়, তনু আকারির জন্য একটা চিঠি লিখে রাখছিল, যেখানে তার মনের কথা ছিল, কিন্তু প্রচুর স্নোফল আর বাতাসের কারণে চিঠিটা উড়ে কোথায় যেন একটা হারায় যায়। তো যাই হোক, এরপর তনু ট্রেনে উঠে এবং স্নোফলের জন্য ট্রেনটা অনেক ধীরে ধীরে আগাইতেছিল। তনুর মনে হচ্ছিল সময়টা যেন থেমে গেছে আর সে অনেক বেশি হতাশ হয়ে পড়ে। তনুর মনে হচ্ছিল হয়তো সৃষ্টিকর্তা নিজেও চায় না তার আরেকটি বার আকারির সাথে দেখা হোক। কিন্তু তবুও অনেক লেট হওয়ার পরেও মধ্যরাতে তনু সেই স্টেশনে পৌঁছায়, মানে তাদের হচ্ছে একটা স্টেশনে দেখা করার কথা ছিল। তো পৌঁছানোর পরে সে অনেক বেশি অবাক হয়ে যায়। সে দেখতে পায় এই রাতের বেলা এতক্ষণ ধরে আকারি তার জন্য অপেক্ষা করতেছিল। তারা একে অপরকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। আকারি তনুর জন্য অনেক খাবার রান্না করে আনছিল। তো এরপর তারা খাওয়া দাওয়া করে এবং এরপর হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তারা একটি চেরি গাছের নিচে দাঁড়ায়। এরপর তারা কিস করে। এরপর তারা ওই স্টেশনের একটা জায়গায় বসে গল্প করতে করতে পুরো রাত কাটিয়ে দেয় এবং ভোর হয়ে যায়। এরপর তাদের যাওয়ার সময় হয়ে যায় আর আকারি তনুকে আগায় দিতেছিল। এরপর তনুর যাওয়ার পর আমরা আকারির হাতে একটি চিঠি দেখতে পাই, যেটা তনুর জন্য লেখা ছিল এবং ওইটার মধ্যে আকারির মনের কথা ছিল।
তো এখানে আমরা একটা জিনিস খেয়াল করতে পারি যে তনুও কিন্তু আকারের জন্য একটা চিঠি এনেছিল এবং একটা কারণবশত ওইটা দিতে পারে না, আর এখানে আকারিও তনুর জন্য একটা চিঠি আনছিল যেটা হচ্ছে একটা অদ্ভুত কারণবশত দিতে পারে না। এজন্য আর কি কেউ কাউকে হচ্ছে নিজের মনের কথাটা বলতে পারে না দেখেও মানে এই গল্পে কিন্তু একটা ভালো ইফেক্ট পড়ে। এরপর আমরা দেখতে পাই তনু ততদিনে হাই স্কুল শেষ করার পর্যায়ে চলে গিয়েছিল। ততদিনে তনুর সাথে সুমিতা নামের একটা মেয়ের অনেক ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। সুমিতা তার বান্ধবীদের সাথে কোন কলেজে যাবে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছিল, আর তার বান্ধবীরা সবাই একটা কলেজ ঠিকঠাক করে ফেললেও সুমিতা তখনও কিছু ঠিক করতে পারেনি, কারণ সে তনুর সাথে একই কলেজে পড়তে চায়। সেদিন স্কুল ছুটি হওয়ার পরে সুমিতাকে আমরা দেখতে পাই যে কিনা তনুর জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে থাকে যাতে করে তারা দুজন একসাথে বাড়িতে যেতে পারে। তারা দুজন বাড়িতে যাওয়ার সময় একটা সুপার শপে গিয়ে কিছু কোল্ড ড্রিঙ্কস কিনে নেয় এবং এখানেই সুমিতা দেখতে পায় তনু কাকে যেন একটা মেসেজ করে কিছু লিখে বলছিল। সুমিতা মনে মনে ভাবছিল তনু যদি তাকে মেসেজ করতো তাহলে হয়তো সে পৃথিবীর সব থেকে সুখী মানুষ হয়ে যেত। মানে ওয়ান সাইডেড লাভে হয়তো এরকমই হয়। যাই হোক, পরদিন সুমিতার টিচার তাকে ডেকে বলে তুমি এখনো কলেজের ফর্ম কেন পূরণ করনি। সুমিতা তার শিক্ষকের কোনো উত্তর দিতে পারে না, কারণ সে কোনো কলেজ ঠিক করতে পারেনি, সেটা আমরা সবাই ভালোভাবে জানি। প্রতিদিনের মতো আজকেও স্কুল শেষে সুমিতা হচ্ছে তনুর জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল, কিন্তু আজকে তার সাথে তনুর দেখাই হয় না। বেচারি একা একা বাড়ির দিকে যেতে থাকে, কিন্তু তখনই রাস্তার পাশে তার তনুর স্কুটারটা দাঁড়িয়ে থাকতে দেখে। সুমিতা দেখতে পায় তনু একা একা বসে কাউকে যেন মেসেজ করে কথা বলছিল। সুমিতা তনুর কাছে গিয়ে তার কলেজের ব্যাপারে জিজ্ঞাসা করে, আর তনু বলতে থাকে সে যে আসলে টোকিওর হচ্ছে যে কোনো একটা কলেজে ভর্তি হয়ে যাবে। সেখানেই বসে তারা দুজন বেশ খানিকটা গল্প করে। এরপর তারা দুজন একসাথে বাড়ির দিকে যেতে থাকে, আর এখানে প্রতিমধ্যে তারা বিশাল একটা ট্রাকের ভেতরে একটা রকেট দেখতে পায়, যেটা কয়েকদিনের মধ্যেই তাদের পাশের একটা শহর থেকে মহাশূন্যে উড়াল দিতে চলেছিল। এটা দেখে সুমিতা তার বন্ধুকে বলে, তুমি কি জানো এই রকেটটা 5 কিলোমিটার পার সেকেন্ডে স্পিডে মহাশূন্যের দিকে যাবে। এই কথা শোনার পর হচ্ছে তনুর আকারির কথা মনে পড়ে যায়, আকারের সেই 5 সেন্টিমিটার পার সেকেন্ডের কথা। তো প্রচণ্ড মনের কষ্ট নিয়ে পরদিন তনু আবারও কারো জন্য মেসেজ লিখতে থাকে, কিন্তু অদ্ভুতভাবে সে এই মেসেজটা কাউকে সেন্ড করে না, কারণ অনেক বছর আগে থেকেই আকারের সাথে তনুর মেসেজ করা বন্ধ হয়ে গিয়েছিল, অর্থাৎ কয়েক বছর ধরে তাদের মধ্যে কোনো যোগাযোগই ছিল না। কিন্তু তবু প্রতিনিয়ত তনু আকারের জন্য মেসেজ লিখতে থাকে এবং সে তার বার্তাগুলোকে সব নিজের কাছেই সেভ করে রাখে। আসলে গত কয়েকদিন ধরে তনু একটা অদ্ভুত স্বপ্ন দেখতে পেত, যেখানে সে এবং আকারি এই দুজন একসাথে অন্য একটা গ্রহে গিয়ে বসবাস করতে শুরু করছিল। এখন এর পরের দিন আমরা দেখতে পাই সুমিতা এবং তার বান্ধবীরা একসাথে বসে দুপুরের খাবার খাচ্ছিল। আজকে সুমিতা তার বান্ধবীদের বলছিল আজকে সে যেভাবেই হোক তার নিজের মনের কথা বলে দেবে তনুকে। তাই সে প্রতিদিনের মতো স্কুল শেষ করে তনুর জন্য বাহিরে অবস্থান করতে থাকে। আজকে তারা দুজন একসাথে বাড়ির দিকে যেতে থাকে, আর প্রতিমধ্যে তারা আবারও সেই দোকানের সামনে গিয়ে ড্রিঙ্কস কিনে নেয়। কেনাকাটা শেষ করে বাড়িতে যাওয়ার সময় সুমিতা নিজের স্কুটারটা চালু করতে গেলে দেখতে পায় সেটা নষ্ট হয়ে গেছে। তো কোনোভাবেই যেহেতু স্কুটারটা চালু হচ্ছিল না, তাই তনু নিজের স্কুটারটা সেখানে পার্কিং করে রেখে দুজনে একসাথে হেঁটে হেঁটে বাড়ির পথে রওনা দেয়। প্রতিমধ্যে তারা একসাথে যেতে যেতে সুমিতা অনেক সাহস করে নিজের মনের কথা বলতে যাচ্ছিল, কিন্তু তখনই তাদের সামনে সেই রকেটটি মহাশূন্যের দিকে রওনা দিয়ে দেয়। রকেটের উড্ডয়ন দেখে তাদের দুজনেরই মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারা অবাক হয়ে সে রকেটটা দেখতে থাকে, কিন্তু এখানেই সুমিতা খেয়াল করে আসলে তনু কি কখনো তার দিকে ঠিক মতো নজর দিয়েছিল। সে তো কখনো তার দিকে ঠিক করে তাকায়নি। সে তো এমন কাউকে খুঁজে চলেছিল যে তার থেকে অনেক দূরে অবস্থান করে। এই সব কিছু বুঝতে পেরে সুমিতা মনে মনে প্রচণ্ড কষ্ট পায়। তাই সুমিতা নিজের মনের কথা কাউকে বলতে না পেরে নিজেই ভাবতে থাকে হয়তো তনুর সাথে জীবন কাটানোর স্বপ্নটা তার স্বপ্নই থেকে যাবে, কিন্তু সে আজীবন তার তনুকে ভালোবেসে যাবে। সেদিন সারা রাত সুমিতা ভালোবাসা হারার কারণে অনেক কান্না করে। এরপর আমরা অনেক বছর পরে সিন দেখতে পাই। ততদিনে তনু অনেক বড় হয়ে গিয়েছিল। সে এখন টোকিওর একটা বড় কোম্পানিতে প্রোগ্রামার হিসেবে চাকরি করে। আর অপরদিকে আমরা আকারিকে দেখতে পাই যে কিনা স্টেশনে দাঁড়িয়ে তার বাবা মাকে বলছিল যে ঠিক আছে আমি আগামী মাসে বিয়েতে তোমাদের সাথে দেখা করব। আসলে
কয়েক মাস আগে আকারির এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল আর আগামী মাসে তার বিয়ের অনুষ্ঠান হতে চলেছিল। বাবা মাকে বিদায় জানিয়ে আকারি ট্রেনে করে কোথাও যেতে থাকে আর প্রতিমধ্যে আমরা তার হাতে এঙ্গেজমেন্টের সেই রিংও দেখতে পাই। এরপর আমাদের আবারও তনুকে দেখানো হয় যার ফোনে মুকি নামের একটা মেয়ে মেসেজ করে। আসলে মুকি ছিল তার সহকর্মী আর তারা দুজন একসাথে প্রায় 3 বছর একটা সম্পর্কে আবদ্ধ ছিল। তাই মুকি আজকে তনুকে লিখছিল যে আমরা একে অপরের সাথে 3 বছর ধরে একটা সম্পর্কে আবদ্ধ ছিলাম, কিন্তু আমি এখনও তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার সাথে বাকিটা জীবন কাটাতে চাই। কিন্তু পরিবর্তে তনু মনে মনে ভাবতে থাকে যে আমরা 3টা বছর একসাথে ছিলাম, আমরা হাজার হাজার মেসেজ করেছি, কিন্তু তবুও আমাদের হৃদয় একে অপরের 1 সেন্টিমিটারের কাছেও আসেনি। যাই হোক, তনু সেদিনের মেসেজের কোনো রিপ্লাই করে না। তনু সবসময় প্রচণ্ড মনোকষ্ট নিয়ে থাকতো। সে অফিসের কাজগুলো করতো শুধুমাত্র নিজের কষ্ট দূর করার জন্য, কিন্তু এখন সে তার চাকরিটাও ছেড়ে দিয়েছিল কারণ তার কাছে এই সব কিছুই অর্থহীন মনে হচ্ছিল। যাই হোক, এরপর তনু একটা বইয়ের দোকানে গিয়ে একটা ম্যাগাজিন দেখতে দেখতে ভাবতে থাকে গত রাতে সে আকারিকে নিয়ে একটা স্বপ্ন দেখেছিল যেখানে সে তার বান্ধবীর সাথে বরফে ঘেরা একটা জায়গায় হেঁটে চলেছিল। অপরদিকে আমরা আকারিকে একটা স্টেশনে দেখতে পাই যে কিনা নিজেও গত রাতে একই স্বপ্ন দেখেছিল। আর এখন আমরা দুজনকে ছোটবেলার একটা প্রমিস মুখে মুখে বলতে শুনি, যেটা ছিল তারা দুজনে একসাথে আবারও চেরি ফুলের পাপড়ি ফুটতে দেখবে। এখন আমরা আবারও তনুকে দেখতে পাই যে কিনা সেই রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে যেখানে সে 13 বছর আগে আকারিকে কথা দিয়েছিল তারা একসাথে চেরি ফুলের পাপড়ি দেখবে। সামনে এগিয়ে যাওয়ার পরে রেল ক্রসিংয়ের সেই জায়গাটায় তনুর পাশ দিয়ে আকারি পেরিয়ে চলে যায়। তখন তারা দুজন একে অপরের পিছনে ফিরে তাকায়। ঠিক তখনই তাদের সামনে একটা ট্রেন চলে আসে আর কেউ কাউকে দেখতে পারে না। তনু অপেক্ষা করতে থাকে, কিন্তু ট্রেন চলে যাওয়ার পরে তনু দেখতে পায় আকারি সেখান থেকে চলে গেছে আর তনু নিজেও একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। আর এই ঘটনার সাথে সাথেই মূলত গল্পটা শেষ হয়ে যায়। আর এখানে আমরা বুঝতে পারি যে আকারি হচ্ছে মুভ অন করে নিয়েছে এবং তনুও এরপরে হয়তো মুভ অন করে নিবে। আসলে এই সিনেমাটা তৈরি করার পরে পরিচালক নিজেই গল্পের এন্ডিং সম্পর্কে বিভিন্ন থিওরি বানানোর জন্য অডিয়েন্সদের বলে দিয়েছিল। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, আর বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার দিবা। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।